কথা বলে, আমাকে এড়াতে পারবে না। আসসালামু আলাইকুম মাই ডিয়ার লিসেনার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের সবাইকেই স্বাগতম জানাই ভয় সিরিজের আরও একটি এপিসোডে। চলছে রোজার মাস, সবচেয়ে পবিত্র সময়। এই মাসে ধৈর্য ধরুন, ভালো কাজ করুন আর সবার জন্য দোয়া করুন, কারণ এই মাসে দোয়া সব থেকে বেশি কবুল হয়। আর আপনি যদি অন্যের ভালো চান, আল্লাহ আপনাকে তার দ্বিগুণ ভালো দান করবে। তাই আসুন সবাই একে অপরের জন্য দোয়া করুন। ঘড়ির কাঁটায় এখন রাত 12টা ছুঁই ছুঁই। নিশতি রাতের নিস্তব্ধতা যেন আরো গভীর হচ্ছে। আর আমি আজও এসেছি আপনাদের জন্য কিছু ইন্টারেস্টিং, কিছু শিহরণ জাগানো ঘটনা নিয়ে। আশা করি আজকের গল্পগুলি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি সময় নষ্ট না করে আমরা আমাদের এপিসোডটা শুরু করি। আপনি আপনার রুমের লাইটটা নিভিয়ে দিন আর হেডফোনটা কানে লাগিয়ে নিন, কারণ শুরু হচ্ছে ভয়ের এপিসোড 6-এর প্রথম গল্প। রাত তখন 1টা বাজে। অয়ন ঘুমের মধ্যে ছিল। এমন সময় হঠাৎ তার ফোনটা বেজে উঠল। সে এক প্রকার বিরক্ত হয়ে ফোনটা হাতে নিল। ঘুম ঘুম চোখে দেখতে পেল অজানা একটি নাম্বার। এটা দেখে সে বলল, কে আবার এত রাতে ফোন দিচ্ছে? কল রিসিভ করতেই কানে এলো একটা ফিস ফিসে গলা। তুই কি আমাকে ভুলে গেছিস? গলার স্বরটা কিছুটা পরিচিত লাগলো অয়নের, কিন্তু ঘুম জড়ানো মাথায় সে কিছুই বুঝতে পারল না। ঘুম ঘুম গলাতেই সে বলল, কে বলছেন? ওপাশ থেকে শোনা গেল একটা হালকা হাসি। তারপর ওপাশ থেকে বলল, আমি রুদ্র, তোর বন্ধু। কথাটা শুনে অয়নের শরীর মুহূর্তেই জমে গেল। সে বলল, রুদ্র? কিন্তু রুদ্র তো 1 বছর আগে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছে। কথাটা বলে অয়ন ভয় পেয়ে ফোনটা কেটে দিল, কিন্তু মিনিট 5 পর আবার ফোনটা বেজে উঠল। এবারও সেই একই নাম্বার। এবার সে একটু ভয় কাটিয়ে কলটাকে আবার রিসিভ করল। ওপাশ থেকে শোনা গেল, তুই ভয় পাচ্ছিস কেন অয়ন? গলার স্বরটা আগের মতোই, কিন্তু কিছুটা ফাঁকা ফাঁকা লাগছে, যেন অনেক দূর থেকে আসছে। অয়ন বলল, রুদ্র, তুই তুই কিভাবে? তখন রুদ্র বলল, আমি কি সত্যি মরে গেছি, নাকি তুই আমাকে মেরে ফেলেছিস? রুদ্রের মুখে এই কথাটা শুনে অয়ন চমকে উঠল। 1 বছর আগে তারা কয়েকজন বন্ধু মিলে রাতে একটা ভৌতিক বাড়িতে গিয়েছিল। সেখানেই হঠাৎ করেই রুদ্র নিখোঁজ হয়ে যায়। পরে ওকে চারপাশে খুঁজতে খুঁজতে হঠাৎ করেই ওর মৃতদেহটা রাস্তার পাশে পাওয়া যায়। কিন্তু কিভাবে সে মারা গেল তা কেউই জানতো না। হঠাৎ রুদ্রের গলা এবার বদলে গেল, অনেক কাঁপুনি আর হাহাকারের মতো লাগলো। সে বলল, অয়ন,
তুই মনে করতে পারিস সেদিন কি হয়েছিল? অয়নের মাথার মধ্যে এক ঝটকা বিদ্যুতের মতো কিছু দৃশ্য ভেসে উঠল। সেদিন রাতে সেই ভৌতিক বাড়িতে তারা ভয় পেয়ে সবাই পালিয়ে যাচ্ছিল। রুদ্র পিছিয়ে পড়েছিল, আর তখনই অয়ন নিজেই ভয় পেয়ে সেই প্রধান দরজাটা, যেটা দিয়ে সবার বের হয়ে যাওয়ার কথা ছিল, সবাই বের হয়ে গেলেও অয়ন সেই দরজাটা বন্ধ করে দিয়েছিল। অয়ন খুব ভালোভাবে জানতো রুদ্র ভিতরেই ছিল, কিন্তু তারপরও রুদ্রের কথা চিন্তা না করে সে দরজাটা বন্ধ করে দিয়ে চলে গিয়েছিল। এরপর ওপাশ থেকে রুদ্রর একটি ভয়েসে আবার বাস্তবে ফিরে আসে অয়ন। রুদ্র বলছে, তুই তো আমাকে বাঁচাতে পারতি অয়ন, তুই আমার সবচেয়ে ভালো বন্ধু ছিলি, কিন্তু তুই আমার সাথে বেইমানি করে আমাকে একা লেখে পালিয়ে গেলি। এই ছিল আমাদের বন্ধুত্ব। ফোনটা এবার এক অদ্ভুত আওয়াজ করতে লাগে, চিৎকার, কান্না আর কাঁচ ভাঙার শব্দ। এসব শুনে অয়ন আতঙ্কে তার ফোনটা ছুঁড়ে ফেলে দিল। এরপর হঠাৎ করে তার দরজায় 3টা টোকা পড়ল, ঠক ঠক ঠক। তারপর একটাই শব্দ ভেসে এলো, আমি ফিরে এসেছি অয়ন, আমি ফিরে এসেছি। ঘরের বাতিটা এক ঝটকায় নিভে গেল, আর অয়নের মুখ থেকে বেরিয়ে এলো এক নিঃশব্দ চিৎকার। গল্পটা ছোট হলেও গল্পটার ঘটনাটা খুবই ভালো লেগেছে। আসলে সব থেকে কাছের বন্ধুটাও যখন বেইমানি করে ফেলে তখন সেটা আর সহ্য করা যায় না। আর আপনি কখনো যদি কোনো পাপ করেন, সে একদিন না একদিন তো আপনার কাছে ফেরত আসবে। যাই হোক, দারুণ একটি ঘটনা শুনে ফেললাম আমরা। আর এইবার আমরা শুনবো একটি অ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে ঘটে যাওয়া ঘটনা। অনেকেই এই টাইপের ঘটনা শুনতে চান, শুনতে ভালো লাগে অনেকে। তো চলুন শুনে আসি কি হয়েছিল অ্যাম্বুলেন্স ড্রাইভার জসিম ভাইয়ের সাথে। রমজানের সময় রাতের ঢাকা শহর কিছুটা নীরব, রাস্তাঘাট ফাঁকা। লোকজন ইফতার সেরে তারাবির নামাজ পড়তে ব্যস্ত, কেউ কেউ সেহরির প্রস্তুতি নিচ্ছে। এই সময়টাতে ঢাকার এক পুরনো হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভার জসিম তার গাড়ির ভেতরে বসে একটু বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ রাত 2টার দিকে হাসপাতাল থেকে একটা কল এলো, জসিম ভাই, একটা লাশ নিয়ে আজিমপুর কবরস্থানে যেতে হবে, তাড়াতাড়ি আসেন। এমন একটা কল তার জন্য নতুন কিছু নয়। প্রায় রাতের বেলা লাশ পরিবহন করতে হয় জসিম ভাইয়ের, কিন্তু আজকের রাতটা ছিল একটু অদ্ভুত। কারণ ডাক্তার বলল, ভাই, লাশটা নিয়ে যাওয়ার সময় একটু সাবধানে থাকবেন, এটার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। জসিম অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে? ডাক্তার একটু চুপ করে থেকে বলল, লোকটা কদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এর আত্মীয় স্বজন কেউই নেই। কেউ দাবি করলো না লাশটা। কয়দিন ধরে হাসপাতালের মর্গে পড়েছিল, আজকে সরকারি খরচে দাফন করা হবে। জসিম মাথা নাড়ল।
তার কাছে এমন ঘটনা কোনো নতুন কিছু নয়, এরকম ঘটনা প্রায়ই ঘটে। সে বেশি কিছু ভাবল না, হসপিটালে গিয়ে লাশটা অ্যাম্বুলেন্সে তুলল আর আজিমপুর কবরস্থানের উদ্দেশ্যে রওনা দিল। ঢাকা শহর তখন নিস্তব্ধ। জসিম ধীর গতিতে অ্যাম্বুলেন্স চালাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরপরই তার গা শিরশির করতে শুরু করলো। ব্যাকভিউ মিরর দিয়ে দেখলো লাশটা পেছনের স্ট্রেচারে রাখা আছে, ঠিকঠাকই আছে, কিন্তু কিন্তু কি যেন একটা গন্ডগোল লাগছে। মোবাইলের টর্চ জ্বালিয়ে ভালো করে দেখতেই জসিমের হাত পা ঠান্ডা হয়ে গেল। লাশের কাফনের কাপড় আস্তে আস্তে লড়ছে, যেন ভেতর থেকে কেউ নড়াচড়া করছে। এটা দেখে জসিম ব্রেক কষে গাড়িটি সাইডে থামিয়ে দিল আর বলল, বিসমিল্লাহ, আমি কি ভুল দেখলাম? সে সাহস করে কাফনের কাপড়টা একটু তুলে দেখল। লাশ ঠিক আগের মতোই আছে, চোখ বন্ধ, নিথর একটা দেহ। সে তখন গভীর শ্বাস নিল আর নিজেকে বুঝালো হয়তো চোখের ভুল ছিল। এরপর আবার গাড়ি চালু করল, কিন্তু মিনিট পাঁচেক পরেই একটা শীতল বাতাসের ঝাপটা এসে লাগলো গাড়ির ভেতরে। এবার সে স্পষ্টই শুনতে পেল অ্যাম্বুলেন্সের ভেতর থেকে কারো চাপা গলায় শ্বাস নেওয়ার শব্দ আসছে। জসিম আবার আতঙ্কে দরজা খুলে লাফ দিয়ে নেমে পড়ল তার গাড়ি ছেড়ে। বাইরে এসে চারদিকে দেখলো কেউই নেই, কিন্তু অ্যাম্বুলেন্সের ভেতর থেকে এখনো শ্বাস প্রশ্বাসের শব্দ আসছে। সে কাঁপতে কাঁপতে তার অ্যাম্বুলেন্সের পিছনের দরজাটা খুলে আবার দেখল। সে দেখল লাশের মুখ হালকা ফাঁক হয়ে আছে আর তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখা যাচ্ছে। লাশের এরকম অবস্থা দেখে জসিম ভয় পেলেও কিছুক্ষণ পরে দোয়া কালাম সূরা পড়ে কোনো মতে সাহস সঞ্চয় করে গাড়ি চালিয়ে আজিমপুর কবরস্থানে পৌঁছালো। কবরস্থানের লোকজন তখন তারই অপেক্ষা করছিল, কিন্তু যখন লাশ নামানোর জন্য তারা এগিয়ে গেল তখন একজন হঠাৎ করে চিৎকার করে উঠলে বলল, এই লাশ তো কালো এখানে দাফন করেছিলাম। তার এই কথা শুনে সবাই থমকে গেল। তাদের ভিতরে একজন বলল, কি বলছেন? এটা তো হাসপাতাল থেকে পাঠানো লাশ। তখনই লোকটি কাঁপতে কাঁপতে বলল, আমি নিজেই লাশটা গতকাল দাফন করেছি। এটা কিভাবে সম্ভব? এই লাশটা তো আবার ফিরে এসেছে। এই কথা শুনে সবার গায়ের লোম দাঁড়িয়ে গেল, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা তখনও হওয়া বাকি ছিল। কাফনের কাপড়টা খুলতেই দেখা গেল লাশের শরীর নেই, শুধু একটা কঙ্কাল পড়ে আছে, আর সবার চোখের সামনেই সেটা ধীরে ধীরে ধুলোয় পরিণত হচ্ছে। হঠাৎই বাতাস বইতে লাগলো। গোরস্থান জুড়ে আজানের মতো একটা মৃদু শব্দ শোনা যেতে লাগলো। আর এর মাঝখানে জসিমের মাথার ভেতর তখন একটাই প্রশ্ন ঘুরছিল,
আমি তাহলে এতক্ষণ কি বহন করছিলাম? উহ, খুবই দারুণ একটি ঘটনা ছিল। দারুণ একটি ঘটনা বলেছেন ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। আশা করি আমার লিসেনারদের এই ঘটনাটা খুবই ভালো লেগেছে। আমরা এইরকম টাইপের ঘটনা অ্যাভেলেবেলই শুনি। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি 10 জনের ভিতরে দেখবেন যে অ্যাভারেজে 7 থেকে 8 জন অ্যাম্বুলেন্স ড্রাইভার বা যারা লাশবাহী গাড়ি চালায় বা সেখানে হেল্পার হিসাবে থাকে, তারা কখনো না কখনো এসব সুপার ন্যাচারাল জিনিসের মুখোমুখি হয়েছে। যাই হোক, অনেক সুন্দর একটি ঘটনা আমরা শুনবো। আর এইবার আমরা যে ঘটনা শুনবো সেটা একটি অন্যরকম ঘটনা। জাস্ট আমি এতটুকু বলে নেই, ঘটনার টাইটেল হচ্ছে জিনের জানাজা। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে শুনে আসি আমাদের সেই জিনের জানাজা ঘটনাটি। রহমান বেগ একজন সরকারি কর্মকর্তা, ফ্যামিলি প্ল্যানিং এর একজন পরিদর্শক। মাসিক মিটিংয়ে অংশগ্রহণ করতে থানা স্বাস্থ্য অফিসে এসেছেন। মিটিং শুরু হতে হতে দুপুর পার হয়ে গেল। রহমান সাহেব কর্মকর্তাদের আচরণে খুবই বিরক্ত। সময় জ্ঞান নেই মনে মনে বিড়বিড় করে বলল, আসলে রহমান সাহেবেরই বা কি দোষ? থানা সদর থেকে প্রায় 21 কিলোমিটার দূরে রহমান সাহেবের বাড়ি। যদিও বা বাসে সবটা রাস্তা যাওয়া যেত, তাহলেও সমস্যা ছিল না, কিন্তু 7 কিলোমিটার বাসে আর বাকিটা পথ সাইকেলে করে যেতে হবে। তাই সন্ধ্যা হওয়ার আগে যত তাড়াতাড়ি সম্ভব রওনা হয়ে যায় ততই ভালো। কিন্তু কি দুর্ভাগ্য, মিটিং শেষ হলো মাগরিবেরও প্রায় 1 ঘন্টা পর। রহমান সাহেব পরিমরি করে বের হতে যাবে, এমন সময় থানার স্বাস্থ্য কর্মকর্তা ডাক দিলেন। প্রচন্ড বিরক্ত বোধ করলেও রহমান সাহেব যতটুকু সম্ভব মুখে একটি মিথ্যে হাসি রেখে ঘুরে দাঁড়ালেন। থানা কর্মকর্তা ইশারায় তার রুমে যাওয়ার জন্য বলল। রহমান সাহেব পিছু পিছু রুমে যেতেই কর্মকর্তা তাকে বসতে বললেন। প্রায় 1.5 ঘন্টা বিভিন্ন রকম কথাবার্তা বলে রহমান সাহেবকে বিদায় দিলেন। অবশেষে বাস স্ট্যান্ডে এসে দেখে কোনো বাসই নেই। ঘড়িতে তখন 9টা ছুঁই ছুঁই। মফস্বল শহরগুলোতে এইটা একটা সমস্যা, 8টার পরে কোনো বাসই ছাড়তে চায় না। মোটামুটি 8-10 জন লোক এক জায়গায় জড়ো হয়েছে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু কোনো যানবাহন না পেলে তো সমস্যা। এমন সময় একটা টেম্পো এগিয়ে আসলো। এই লোকগুলিকে একটি নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত ডাবল ভাড়ায় পৌঁছে দিতে রাজি হলো সেই টেম্পো। টেম্পোতে বসে রহমান সাহেব খুবই দুশ্চিন্তা করতে লাগলো। এই পথটা না হয় টেম্পোতে সবার সাথে চলে যাওয়া যাবে, বাকি পথটুকু কেমনে একা একা যাব? গ্রামের দিকে তো 8টা বাজতেই ভুতুরে নীরবতা সৃষ্টি হয়ে যায়। রহমান সাহেব মনে মনে কিছুটা ভয় পেতে লাগলো। রহমান সাহেব টেম্পো থেকে নির্দিষ্ট গন্তব্যে নেমে কোনার চা পানের দোকানটার দিকে পা বাড়ালো। রহমান সাহেব থানা সদরে আসলে ওনার সাইকেলটা কোনার ওই চা পানের দোকানে রেখে যায়। দোকানদার হেকমত আলী খুবই সজ্জন ব্যক্তি, যে কেউ ওনার দোকানের কাছে সাইকেল রিক্সা রেখে দেয়। উনি দোকানের পাশাপাশি এগুলো নজর রাখে, কিন্তু বিনিময়ে কারো কাছ থেকে কিছুই নেয় না। সবাই ওনার দোকানে চা পান খেয়ে যায়, এই যা। রহমান সাহেবকে দেখে হেকমত আলী দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করলো। রহমান সাহেব কারণ বলতেই পাশে দোকানের সামনের বেচিতে বসা এক লোক বলে উঠল, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সময় জ্ঞান বলে কিছুই নেই। রহমান সাহেবও সেই কথায় সায় জানালো। 4 কাপে চিনি দুধ দিতে দিতে হেকমত আলী বার কয়েকবার রহমান সাহেবকে আজ রাতে থেকে যাওয়ার জন্য অনুরোধ করল।
রহমান সাহেবও বেশি রাত হওয়াতে ভয় পেল, বলল, না রে ভাই, থাকা যাবে না, বাড়িতে স্ত্রী সন্তানরা দুশ্চিন্তা করবে। তা শুনে হেকমত আলীও মেনে নিল। তখন তো আর মোবাইলের কোনো ব্যাপার স্যাপার ছিল না, যার জন্য বাড়িতে খবরও পাঠাতে পারত না। রহমান সাহেব একটা পান মুখে দিয়ে সাইকেল নিয়ে রওনা হলো গ্রামের উদ্দেশ্যে। আকাশে চাঁদ দেখে রহমান সাহেব খুব খুশি হলো। যাক, চাঁদের আলোয় ভালোভাবে যাওয়া যাবে। গ্রামের নির্জন রাস্তা, গাছের ফাঁক দিয়ে চাঁদের আলোয় অদ্ভুত এক আলো আধারের মায়াজাল বিছিয়ে রেখেছে রাস্তায়। পথে যেতে যেতে রহমান সাহেব একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করল। রাতের বেলা গাছের নিচে একটু ভাবসা গরম ভাব থাকে। ডানের মোড়ের জঙ্গলটায় হঠাৎ রূপালী একটা আভা চোখে পড়ল। রহমান সাহেব কি কিছুটা চমকিত। সাইকেলের বেল দিতে দিতে রহমান সাহেব ডানের মোড়টা ঘুরল। রহমান সাহেব মনে মনে একটু হাসল। ডানের মোড়ে আসলে একটা বড় পুকুর আছে, যেটায় চাঁদের আলো পড়ে রূপালী একটা আভা তৈরি করেছে। পুকুরের মাঝখানে একটা সাদা হাঁস একলা ভাসছে। সামনেই কর্মুলা গোরস্থান। রহমান সাহেব আবার গোরস্থানকে ভয় পায় না, যদিও এই গোরস্থানটা নিয়ে অনেক কথা প্রচলিত আছে। রহমান সাহেব আবার সাইকেলে বেল বাজাচ্ছে। রাস্তায় কেউ নেই, তবুও রহমান সাহেব সাইকেলে ইচ্ছা করে বেল বাজাচ্ছে। গোরস্থানের মাঝখানে তেঁতুল গাছটা দেখা যাচ্ছে। কিছু মানুষের ফিসফিস কথা শোনা যাচ্ছে। রহমান সাহেব লক্ষ্য করলো গোরস্থানের শেষ দিকে কিছু মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। সামনে একটা লাশ। রহমান সাহেব ভাবলো কেউ হয়তো মারা গেছে, সেটারই জানাজা হচ্ছে। রহমান সাহেব সাইকেলটা রাস্তায় একটা গাছে হেলান দিয়ে জানাজায় শরীক হল। আসসালামু আলাইকুম বলে বাম দিকে তাকাতেই দেখলো আশেপাশে কেউই নেই, শুধু সামনে লাশটা পড়ে আছে। এসব দেখে রহমান সাহেবের মাথাটা যেন চক্কর খেয়ে গেল। ঠিক আগের মুহূর্তেও তো আশেপাশে মানুষজন ছিল, তাহলে তারা গেল কোথায়? বুকের ভেতর ধুক ধুক শব্দ বাড়তে লাগলো। শরীরের লোমগুলো কেন যেন দাঁড়িয়ে গেল। ভয়কে সামলে নিয়ে এক ধাক্কায় উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু পা যেন শিকলে বাধা পড়ে গেছে। সামনে লাশটা পড়ে আছে, আর এক অসম্ভব শীতল বাতাস তার চারপাকে ঘুরপাক খাচ্ছে। হঠাৎ পেছন থেকে শীতল একটা হাত তার কাঁধে স্পর্শ করল। রহমান সাহেব মুহূর্তের মধ্যে জমে গেলেন, গলা শুকিয়ে কাঠ। মনে হলো কেউ ধীরে ধীরে ফিসফিস করে বলছে, আমাদের মাঝে তোমাকে স্বাগত জানাচ্ছি। রহমান সাহেব প্রচন্ড শক্তি নিয়ে নিজেকে ছিটকে সরালেন। ধপ করে পড়ে গেলেন মাটিতে, কিন্তু উঠে দাঁড়িয়ে দৌড় দিলেন সাইকেলের দিকে। সাইকেলটা যেখানে রেখেছিলেন সেটার চিহ্ন মাত্র নেই, অথচ কিছুক্ষণ আগেই গাছের সাথে হেলান দিয়ে রেখেছিলেন সাইকেলটা। অন্ধকার রাত, বাতাসে ফিসফিসানি, আর দূরে কোথাও একটা শেয়ালের ডাক। হঠাৎ সেই জানাজার দিক থেকে আস্তে আস্তে একটা ছায়া এগিয়ে আসছে। তার চোখ দুটি জল জল করছে অস্বাভাবিক ভাবে। রহমান সাহেব দিশাহারা হয়ে সামনে দৌড় দিলেন, আর শুনতে পেলেন পেছন থেকে আবার সেই কণ্ঠস্বর, জানাজা শেষ না করে তুই কোথায় যাচ্ছিস? তোকে জানাজা পরেই যেতে হবে।
গলার স্বরটা যেন সারা গোরস্থান জুড়ে প্রতিধ্বনিত হল। রহমান সাহেব আর দৌড়াতে পারলেন না, পা যেন শরীরের ভার সইতে পারছে না। চারপাশে বাতাসের গতিও যেন বেড়ে গেল। গোরস্থানের তেঁতুল গাছটাও কেমন যেন কাঁপছে, আর সেই লাশটা ধীরে ধীরে উঠে বসছে। এই দৃশ্য দেখে রহমান সাহেব আর কিছুই দেখতে পারলেন না, সহ্য করতে পারলেন না। মাথার ভেতর একটা ঘূর্ণি অনুভব হলো। চারপাশ অন্ধকার হয়ে গেল তার। এরপর আর কিছুই তার মনে নেই। সকালের প্রথম আলোয় হেকমত আলী তার দোকানের সামনে দাঁড়িয়ে। রহমান সাহেব কাল রাতে ফিরে আসার কথা, কিন্তু আজ সকাল পর্যন্ত তার কোনো খবর নেই। কয়েকজন গ্রামবাসী মিলে খোঁজ নিতে বের হলো। গোরস্থানের পাশের রাস্তার ধারে অজ্ঞান হয়ে পড়ে আছে রহমান সাহেব। তার সাইকেলও পাশেই, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সাইকেলের চাকা দুটো আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে, অথচ আশেপাশে আগুনের কোনো চিহ্নও নেই। গ্রামের মানুষজন পানি ছিটিয়ে তাকে জাগানোর চেষ্টা করল। রহমান সাহেব ধীরে ধীরে চোখ খুললেন, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হলো না। কেবল ঠোঁট কাঁপছে আর কপাল দিয়ে গড়িয়ে পড়ছে ঘাম। হেকমত আলী তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে গেল। কয়দিন পর ধীরে ধীরে সুস্থ হলেন রহমান সাহেব, কিন্তু এরপর থেকে রাতের বেলা একা রাস্তায় বের হতে আর কখনোই সাহস পেলেন না। কারণ তিনি জানেন, সব জানাজা মানুষের হয় না। ও মাই গড, মানুষের জানাজা পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু জিনের জানাজা। হোয়াট ইন্টারেস্টিং স্টোরি। খুবই সুন্দর ছিল ঘটনাটা। আর এইবার আমরা যে ঘটনাটা শুনবো সেটার টাইটেল হচ্ছে মাথাহীন লাশ। চলুন শুনে আসি সেই গল্পটি। রাত হলেই শ্যামপুর গ্রামে শুনশান নীরবতা নেমে আসে। এই নীরবতার মাঝে থাকে শুধু পাতার মর্মর আওয়াজ আর ঝিঝি পোকার ডাক। একটানা সেই ডাকে মোহনীয় হয়ে থাকে যেন পুরো কুসুমপুর গ্রাম। শুনশান নীরবতার এই গ্রামে আজও রাত নেমে এসেছে, কিন্তু প্রতিদিনের মতো চুপচাপ নেই কেউ। খেয়ে ঘুমিয়ে পড়তো যে কৃষক, সেও এসে ভিড় করেছে কালনী শাখা নদী শুলানির দিকে। ব্যাপার কিছুই না, সেখানে ভেসে উঠেছে এক মহিলার লাশ। এর 3 দিন পরে আবার শ্যামপুর গ্রামে শোরগোল ওঠে। এবার ভোর সকালে পাওয়া যায় রহমান মৌলার মাথা কাটা লাশ। মাথা কাটা লাশ গ্রামবাসী 2টা দেখেছে, কিন্তু এই রহমান মৌলার লাশের পায়ের দিকটা ছিল না, পাশে পড়েছিল হাড়গোড়, যেন কেউ এসে খেয়ে গেছে লাশটাকে। এবার পুলিশ এসে সবাইকে জেরা করতে শুরু করে এবং গ্রামের বেশ কয়েকজন লোকজন পালিয়ে যায় ভয়ে। কিন্তু পুলিশকে রহমানের ভাই রহিম মওলা টাকা খাইয়ে বিদায় করে দেয়। গ্রামবাসী স্বস্তি পেল, ভয়ে বাড়ি থেকে দিনের বেলা লোকজন বের হওয়া বন্ধ করে দেয়। সবুজ মিয়াকে নির্যাতন বন্ধ করা হয়, কিন্তু তাকে বন্দি করে রাখা হয় সেই স্কুল ঘরে। এর 7 দিন পরেই 2জন লোকের লাশ পাওয়া যায় মাথা কাটা অবস্থায়। এই 2জন হলো গ্রামের সেই 2 মুরব্বী যারা সুলেখার লাশ দাফনে বাধা দিয়েছিল, যারা সুলেখার জানাজা পড়তে চায়নি। গ্রামবাসী এরপর প্রায় চুপচাপ হয়ে যায়। যারা সেই রাতে মুরব্বীদের সাথে গলা মিলেছিল তারা দূরের গ্রামে পালিয়ে যায়। এর মাঝে পুলিশ এসে 2বার সবাইকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু খুনি তো ধরা পড়ে না।
এর ঠিক 2 দিন পরে অমাবস্যা রাতে রহিম মোল্লা শুয়ে আছে ওর ঘরের খাটে। এই কয়দিনের মাঝেই সে নিজের প্রতিপত্তি প্রকাশে এলাকাতে টহল দিতে শুরু করেছে। মোটরসাইকেল নিয়ে এলাকার চ্যাংড়া ছেলেপেলেদের সাথে ঘুরে ঘুরে নিজেকে বাপ ভাইয়ের যোগ্য উত্তরসূরি হিসাবে জানান দিয়েছে। সারাদিন ঘোরাঘুরি করে অনেক বেশি ক্লান্ত ছিল রহিম মওলা। পাশের মকবুল বুড়ার একটা খাসি জবাই করে খেয়ে দিয়ে শান্তির একটা ঘুম দিয়েছে সে। প্রতিদিনের চেয়ে এই অমাবস্যার রাত ছিল বেশি শুনশান। রহিম মওলা গভীর ঘুমে। এমন সময় দরজায় টোকা পড়ে। গুনে গুনে 3টা টোকার শব্দ হয়, আর তাতেই রহিম মওলা জেগে ওঠে। কিন্তু দরজা খুলে হতভম্ব হয়ে পড়ে সে। দেখে তার সামনে দাঁড়িয়ে আছে একটা লাশ, আর তা দেখেই ভয়ে হতভম্ব হয়ে যায় রহিম। কিছু বুঝে ওঠার আগে সে লাশের ডান হাত তার মাথার উপর উঠে আসে এবং জ্ঞান হারায় রহিম মওলা। জ্ঞান ফিরেই একটা কুয়াশাচ্ছন্ন এলাকার আবিষ্কার হয় রহিম মওলা নিজেকে। চারদিকে ঘন কুয়াশার মাঝে কয়েকবার নিজের বন্ধুদের নাম ধরে ডাকতে, কিন্তু কেউই সাড়া দেয় না। মনে করছিল ওর সাঙ্গপাঙ্গদের কেউ ওর সাথে ফাইজলামি করছে। চিৎকার করে বিশ্রী গালাগালও দিল কিছু, কিন্তু এরপরে চারদিকে 4টা কাফনে জড়ানো লাশের অস্তিত্ব অনুভব করে সে। এবং একটু পরে চারদিক থেকে বেতের বাড়ি শুরু হয়েছে। প্রচন্ড সেই মার খেয়ে অজ্ঞান প্রায় রহিম মওলা এমন সময় মাঠটা থেমে যায়। আস্তে আস্তে উঠে বসে সে। সামনে তাকিয়ে তার দৃষ্টি থেমে যায়। অবাক হয়ে তাকিয়ে থাকে রহিম, কারণ তার সামনে বসে আছে সুলেখা। দেখেই ভয় চিৎকার করতে ভুলে যায় সে। এমন সময় সুলেখা বলে ওঠে, কিরে, আমারে চিনতে পারছস? আমি সুলেখা। এই যে দেখ, আমার মাথায় হলো কাড়া। বলেই নিজের মাথাটা 2 হাত দিয়ে একটানে খুলে রহিম মওলার সামনে ধরল। দেখে বমি করে দিল রহিম মওলা। 2 হাত দিয়ে পেট চেপে এক প্রস্ত বমি করে সুলেখা বলল, কি সারি দিব? সেদিনকে আমার সারছিলি রে তোরা 2 ভাই। আমি কত খুঁড়ি কইছি আমার সারি দে। তোরা আমার ছোট ভাই লাগস, নিজের বোন মনে করে সারি দে। কই সেদিন তো সারিস নি, আমাকে 2 জন মিলে নষ্ট করলি। তারপর আমাকে যাতে কেউ চিনতে না পারে তুই মলার বাচ্চা আমার মাথা ফাটালি। আমার সবুজ মেয়ারে কত মারলি তোরা। কই সেদিন মনে আসিল না আমার কথা? এইসব বলেই নিজের মাথাটা আবার নিজের ধরে জোড়া লাগালো সুলেখা। এবার কেঁদেই ফেলল রহিম। কাঁদো কাঁদো কণ্ঠা বলল, আফা, আমার ভুল হয়ে গেছে আফা, তুই আমার এবারের মতো মাফ করে দাও আফা। আমি কইতেছি, আমি আর প্যারাসিট করেই সারম। এবার খিলখিল করে হেসে উঠল সুলেখা। সেই হাসি শুনে কাঁদতে শুরু করে দিল রহিম মওলা। আস্তে আস্তে সামনে এগিয়ে আসছে সুলেখা, সামনে ভয়ার্ত রহিম মওলা। তারপর রহিমের ধরে একটানে ছিঁড়ে ফেলল তার মাথাটা। গল গল করে রক্ত পড়ছিল সেই কাটা মাথা থেকে। মাথাটা হাতে নিয়ে গা হিম করা এক চিৎকার দিয়ে কেঁদে উঠল সুলেখা। এই ঘটনা কিছুক্ষণ পর নিজের চোখে মুখে জলে ঝাপটা খেয়ে জেগে উঠল সবুজ মিয়া। সপ্তাহখানেক ধরে এভাবে তার ঘুম ভাঙে। মওলাদের কেউ একজন চোখে মুখে পানি ঢেলে দেয়, তারপর খাবার দেয়। তার কিছু খায় না। তারপরে শুরু হয় মার। আজকে তাই জেগেও চোখ বন্ধ করে রেখেছিল সে, কিন্তু মাথায় একটা কোমল স্পর্শ পেয়ে
চোখ মেলে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে সুলেখা। আস্তে আস্তে উঠে বসলো সবুজ, কিন্তু শরীরে এতদিন না খাওয়ার ফলে কোনো শক্তিই নেই। কিন্তু কেন যেন নিজের চোখকে খুব বিশ্বাস করতে ইচ্ছা করছে তার। সে বলল, সুলেখা তুই? আমি মইরা গেছিলাম, আজকে আবার মুক্তি হইতেছে, তাই শেষবার তোমারে দেখতে এলাম বলেই কেঁদে ফেলল সুলেখা। আমার বিশ্বাস হইতেছে না রে, কেমনে মরলি রে? চোখ বড় বড় করে বলল সবুজ মিয়া। তখন সুলেখা বলল, এত শুই না কোনো লাভ নাই মাস্টার, তুমি আস্তে আস্তে ওঠো। নাও, আমি তোমার শেষবারের মতো খাওয়াই দিতেছি 2টা ভাত। বলে পাশে রাখা থালা থেকে ভাত খাইয়ে দিল সুলেখা সবুজকে। সবুজ নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। কোনো কিছুর সাথে কোনো কিছু মেলাতে মেলাতে ক্লান্ত হয়ে শেষে ভাত খেতে শুরু করলো মন্ত্রমুগ্ধের মতো। খাওয়া শেষে সুলেখা বলল, আমি চাই মাস্টার, তুমি কয়েকদিন পর সুন্দর দেখে একটা নিকা করো, আমাকে ভুইলা যায় মাস্টার। বলেই পা বাড়ালো সুলেখা। এতক্ষণ ঘোরের মাঝে থাকলেও এখন জ্ঞান ফিরে আসে সবুজ মিয়ার। দৌড় দেয় দরজার দিকে। দরজা খোলাই ছিল। খুলে দেখে ভোর হয়ে গেছে, সূর্য প্রায় উঠে গেছে, আর সেই সূর্যের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছে সুলেখা। কিন্তু সবুজ আর দৌড়ায়নি সুলেখার পেছন পেছন, কারণ সুলেখা এগিয়ে চলেছিল তার শেষ ঠিকানা সে কবরের দিকে। রাত তখন 2:30টার কাটা ছুঁই ছুঁই। আজ ফিরতে বড্ড দেরি হয়ে গেল। চাকরির জন্য পরিবার থেকে এসে পড়লাম গোপালগঞ্জ। ব্র্যাক ব্যাংকে জব করি। ঝামেলা পোহাতে হয় অনেক। লোকে কিস্তি ওঠানোর সময় কত হাসি খুশি আচরণ করে, অথচ একবার লোন নিয়ে নিলে আসল রূপ দেখায়। ব্যাংকে এসি রুম থাকা স্যার তো এসব বুঝে না। আমাদেরকে বৃষ্টিতে ভিজে রোদ্রে পুড়ে ক্লায়েন্টের বাড়ির দরজায় দৌড়াতে হয়। কিস্তির টাকা নিয়ে অফিসে জমা না দিলে স্যারের বকাশোকা শোনা লাগে। এদিকে গ্রাহকরা কিস্তির টাকা না দিয়ে একেবারে বাসা ছেড়ে পালায়। দরজার সামনে সারাদিন শেষ করে রাত 1টা অবধি বসেছিলাম। উপায় না পেয়ে চলে যাচ্ছে। দেখি কাল সকালে এদের কড়া স্বরে টাকার জন্য বলবো। বাসা ভাড়া নিয়েছি একটা জঙ্গল টাইপ এরিয়ায়। ভাঙ্গা রাস্তায় সাইকেলের ঝুনঝুন শব্দ ছাড়া আশেপাশে আর কোনো শব্দ শোনা যায় না। এদিকে মজা করে সাইকেলের হ্যান্ডেলে 2টা লুকিং গ্লাস লাগিয়েছি। হয়তো একটা নাট লুজ হয়েছে, তাই ওটাও প্রচুর শব্দ ছড়াচ্ছে। এক হাতে ফোনের ফ্ল্যাশ লাইট, অন্য হাতে সাইকেলের হ্যান্ডেল ধরে যাচ্ছিলাম বাসার গন্তব্যে। এদিকে আকাশের অবস্থা তেমন সুবিধার ঠেকছে না। মনে হচ্ছে মেঘ ফোরে এক ঝাঁক পানিও পাখির আগমন হতে চলছে। সাইকেল চালানোর মাঝে একটা শীতল বাতাস অনুভব করছি আমি। প্যাডেল চাপার মাঝে আচমকা হাত থেকে ফোনটা পড়ে গেল রাস্তায়। অবাক হওয়ার কিছু নেই। এই ভাঙ্গা মাটির রাস্তাটা যে হারে ভাঙ্গা এবং গর্তে পরিপূর্ণ, ঝাঁকি ফাঁকি খেয়ে সবার আগে আমারই পড়ে যাওয়ার কথা। আমি কড়া একটা ব্রেক কষে সাইকেল দাঁড় করালাম। এরপর পিছু হেঁটে এসে ফোন নিতেই যাব, তখন একটি লোক আমাকে ডাক দিয়ে বলে, ভাই, আমাকে একটু সামনে নামিয়ে দিতে আসবেন? আমি পড়াশোনা করা একজন শিক্ষিত ব্যক্তি। এত রাতে এইভাবে সাহায্য চায় বুঝছেন? কিন্তু একজন প্রকৃত শিক্ষিত ব্যক্তি কখনো এসব গল্পকে বাস্তবতার সাথে মিলায় না। বিপদগ্রস্ত একজন লোককে সাহায্য না করে মানুষ উল্টো তাদের ভুজ্জিন বলে গল্প বানিয়ে দেয়।
আমার জানা মতে রিয়াজ রাজ নামক একটা আজেরা লেখক এসব ভুয়া গল্প লেখে। আমি মুচকি হেসে লোকটাকে জিজ্ঞেস করলাম, রাস্তা তো অনেক ভাঙ্গা, সাইকেলের পেছনে বসতে পারবেন তো? লোকটা আমার কথায় জবাব না দিয়ে সোজা সাইকেলের কাছে গিয়ে দাঁড়ায়। হয়তো ভেবেছে তার কোনো জবাবে যদি আমি অজুহাত দেখিয়ে সাহায্য না করি, তাই আগেভাগে সাইকেলের সিটের কাছে গিয়ে দাঁড়ালো। আমি ফোন হাতে নিয়ে সাইকেলের কাছে এসেছি। এরপর লোকটাকে সাইকেলের পেছনে নিয়ে চলতে থাকি। সাইকেল চালানোর ফাঁকে আমি লোকটাকে কিছু প্রশ্ন করি। তিনি সুন্দরভাবে সবগুলো উত্তর দেন। আমার কাছে পুরো ব্যাপারটাই ভালো লাগছিল। একা রাস্তায় একটা বন্ধু পাওয়া গেল। কিন্তু নোটিস করলাম ওনার গলার স্বর একবার এক এক রকম শোনাচ্ছে। সাইকেলের ঝাঁকুনিতে হয়তো উনি ঠিকমতো কথা বলতে পারছেন। নির্জন রাস্তাটা পার করে একটা বাজারে এসে সাইকেল দাঁড় করাই আমি। এরপর জোরে একটা চিৎকার দিয়ে বলি, কে কোথায় আছেন? আমাকে বাঁচান। কথাটা বলে শেষ না করতেই একটা অদৃশ্য হাত আমাকে এমন একটা চড় দেয়, আমি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলি। একদিন পর হুঁশ ফিরে আসে আমার। গায়ে প্রচুর জ্বর। অফিসের ম্যানেজার জিজ্ঞেস করে, কি ভাই, বাজারে চিৎকার দিয়ে যে জ্ঞান হারালেন, উঠলেন পুরো একদিন পর, কি হয়েছে কি আপনার? আমি আমতা আমতা করে জানাই, কিছু না স্যার, আমাকে ট্রান্সফার করেন অন্য স্থানে, নয়তো চাকরি থেকে বাতিল করেন। আমি এই জায়গায় আর থাকতে পারবো না। চাকরি হারিয়ে বাড়িতে চলে এলাম। তাতে আমার কোনো কষ্ট নেই। ওই রাতের কথা শুধুমাত্র আমিই জানি। সাইকেলের হ্যান্ডেলে মজা করে যে লুকিং গ্লাস লাগিয়েছিলাম, সেটি না থাকলে হয়তো আমি জীবন্ত থাকতাম না আজ। গ্লাসে আমি স্পষ্ট দেখেছি সাইকেলের ঝাঁকুনিতে পেছনের লোকটার চামড়া ঝরে ঝরে পড়ে যাচ্ছিল, যেন ওনার সারা শরীর গলে পড়ে যাচ্ছে। ভাগ্যিস বাজার অব্দি এসে চিৎকার দিয়েছি, নইলে বাজার পেরিয়ে যে দিঘি আছে সেখানে আমার সর্বনাশ হতো। শুনেছি ওই দিঘিতে অনেক পথচারী লাশ পাওয়া যেত। তবে আমি কনফিউজ, ওটা ভূত ছিল নাকি জিন। সাইকেলের আড্ডায় জিজ্ঞেস করা উচিত ছিল, কে আপনি? ওয়েল, তো এরই সাথে আজকে আমাদের 6 নম্বর পর্বের সমাপ্তি ঘটল। এখন পর্যন্ত যারা শুনছেন তাদেরকে জানাই মন থেকে আন্তরিক ধন্যবাদ। কেমন লাগলো ঘটনাগুলি একটু কমেন্টসে জানাবেন। আর আপনার কাছে যদি কোনো ঘটনা থেকে থাকে তা আমাদেরকে পাঠাতে ভুলবেন না কিন্তু, কারণ আর কয়েকটা দিন পরেই ঈদ চলে আসছে। আর আমরা ঈদ স্পেশাল কিছু রহস্যময় ঘটনা কালেক্ট করছি। তো আপনার কাছে যদি এরকম কোনো ঘটনা থাকে তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের মেইল অ্যাড্রেসে which is bhoy@horrorpodcast@gmail.com সেখানে পাঠিয়ে দেবেন। আর যদি আপনি চান আপনি ঘটনা আপনি শুনিয়ে সবার সাথে শেয়ার করবেন, সেক্ষেত্রেও আমাদের কাছে আপনার ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন। তো এরই সাথে শেষ হয়ে গেল ভয় সিরিজের পর্ব 6। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুখ কামনা করবেন। দিস ইজ ইয়োর হোস্ট সাইরক্স, সাইনিং আউট। আল্লাহ হাফিজ।